কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সঙ্গে কিছু কথা না বললেই নয়, গল্প তো অবশ্যই থাকছে। 15ই জানুয়ারি তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম তোমরা এই চ্যানেলে কেমনভাবে গল্প শুনতে চাইছো, এবং সেই অনুযায়ী ভোটিং চালু ছিল। ভোটিং শেষ হয়েছে 30শে জানুয়ারি। তোমাদের মধ্যে বেশিরভাগ শ্রোতা সপ্তাহে একদিন একটি ছোট গল্প এবং একদিন একটি বড় গল্প শুনতে চেয়েছো, অর্থাৎ সপ্তাহে 2 দিন। অনেকেই সপ্তাহে 3 দিন ছোট ছোট গল্প শুনতে চেয়েছো, তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে একদিন একদিন একটি ছোট গল্প এবং একদিন একটি বড় গল্পের, আমাকেও তোমাদের সেই আদেশ মেনে নিতে হচ্ছে। এই চ্যানেলে প্রত্যেক বুধবার রাত্রি 8:30টায় একটি গল্প থাকছে এবং এরপর রবিবার দুপুর 12টায় তোমরা দ্বিতীয় গল্পটি শুনতে পাচ্ছ। মনের মতন গল্প যেভাবে শুনিয়ে এসেছি তেমনভাবেই সামনের দিনে নিশ্চয়ই চেষ্টা করব। তোমরা সবাই সাথে থেকো আর এভাবেই আমাকে পথ নির্দেশ দিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঐতিহাসিক ভৌতিক গল্পের সিরিজ শুরু করেছিলাম। আজ পড়ে শোনাব সুন্দরী পেতনির পাল্লায় বঙ্কিমচন্দ্র। লিখেছেন বারিদ বরণ ঘোষ। বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলতে বুঝি একজনকেই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাঁর বড় মেয়ে শরৎ কুমারীর সঙ্গে বিয়ে হয়েছিল রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। তাঁদের 4 ছেলের মধ্যে দিব্যেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের খুব আদরের নাতি ছিলেন। জীবনের নানা কথা তিনি তাঁর এই নাতিটিকে বলতেন। হাকিম হিসাবে বঙ্কিমচন্দ্রকে বদলির চাকরি নিয়ে নানান জায়গায় ঘুরতে হতো। তখন তিনি মুর্শিদাবাদ জেলার কাঁথিতে। শহর থেকে মাঝে মাঝেই বঙ্কিমচন্দ্রকে আদালতের কাজের সূত্রে মফস্বলে এমনকি গ্রামগঞ্জেও যেতে হতো। একবার কাঁথি থেকে 15-16 মাইল দূরের একটি স্থানে তাকে যেতে হয়। সেখানে গিয়ে একটি বাড়িতে তিনি ভূতের পালায় কেমন করে পড়েছিলেন, সেই ভূতের গল্পই বঙ্কিমচন্দ্র তার আদরের নাতিকে জমিয়ে বলেছিলেন। দাদামশায়ের সেই ভূত অভিজ্ঞতার কথা দিব্যেন্দু সুন্দরবাবু লিখে গেছেন বঙ্কিম স্মৃতিতে। তাঁকে বলা সেই অভিজ্ঞতাটুকু এখনকার শ্রোতাদের কাছে নিবেদন করছি। কাঁথি থেকে বঙ্কিম রওনা হয়েছেন একটি গঞ্জ পালকিতে চড়ে। তখন বিকেলবেলা, পশ্চিম আকাশে রোদের বেশ উজ্জ্বলতা তখনও। ভেবেছিলেন হনহনিয়ে গিয়ে কাজ সেরে পাঁই পাঁই করে ফিরে আসবেন। পালকির বেহারারা তাকে বলেছিল, বাবু আপনির কোনো ডর লাই, আমরা ঠিক তোকে সাজাসাজি ফেরত নিয়ে আসব। বঙ্কিমচন্দ্রের সঙ্গে গেলেন তাঁর খানসামা মুরলী, 2জন বরকন্দাজ, আরদালি আর রান্নার বামুন। যদি কোনো কারণে আটকে পড়েন ব্যবস্থা তো রাখতেই হবে। এর আগে কতবার সকালবেলা মফস্বলে বের হয়েও সন্ধ্যের মধ্যে ফিরতে পারেননি। কাজের চাপের তো কোনো হিসেব থাকে না, তাই আটঘাট বেঁধেই তিনি রওনা হলেন। সেইকালে কোনো গ্রামে গেলে সেই গ্রামের জমিদারেরাই হাকিম বা ওই শ্রেণীর মানুষদের সমাদর জানিয়ে তাদের বাগান বাড়িতে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন। এবারে যেখানে গেলেন সেখানেও জমিদারবাবু তাঁর বাগান বাড়ি খুলে দিলেন। সাঙ্গপাঙ্গদের নিয়ে বঙ্কিমবাবুও সেখানে গিয়ে উঠলেন। কিন্তু কাজের চাপে সন্ধে গড়িয়ে রাত হয়েছে। অত রাতে পথে বের হওয়া উচিত নয়। পথে ঘাটে ডাকাত ঠ্যাঙারেদের যা অত্যাচার। রাত ঘনাতেই বামুন ঠাকুর রান্নার তোড়জোড় আরম্ভ করে দিলেন। খাদ্য প্রস্তুত জানাতে গিয়ে মুরলী দেখেন কাছারি বাড়ি গমগম করছে। গাঁয়ের গণ্যমান্যিরা বঙ্কিমচন্দ্রের সঙ্গে দল বেঁধে দেখা করতে এসেছেন। বঙ্কিমচন্দ্র তো শুধু হাকিমবাবু নন, একজন বড় সাহিত্যিকও। সেদিন ছিল অমাবস্যার রাত্রি। খাওয়া দাওয়া সেরে বঙ্কিমবাবু কাঁথিতে ফিরে যেতে চাইছেন শুনে গণ্যমান্যির দলমায় জমিদারবাবু লোক পাঠিয়ে বলে পাঠালেন যে তিনি যেন কোনো কারণেই এই ঘুটঘুটে অমাবস্যার রাতে ফিরে যাওয়ার চেষ্টা না করেন। জান খতরা হয়ে যাবে একেবারে। বঙ্কিমচন্দ্র এমনিতে বড্ড জেদি, কারো কথায় আমল দেওয়ার পাত্র নন। তবুও যেন একটা আশঙ্কা তাকে ঘিরে ধরল। ঠিক করলেন রাতটা তাহলে কাছারি বাড়িতেই কাটিয়ে যাবেন। অতএব পালকি বিদেয় করা গেল না। জমিদারের তরফে তাদেরও রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। বাগান বাড়িটা 3 মহলা। তার চারদিক ঘিরে মস্ত বাগান, বড় বড় লম্বা গাছ, গোটা বাগানের চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাগানের মাঝখানে বাগান বাড়িটা। সেখান থেকে বাইরে যাবার ফটকটা বেশ খানিকটা দূরে।
সেই ফটক দিয়ে ভরদুপুর যদি কোনো লোক বাগানে ঢুকতো বা বাগান বাড়ির দিকে আসতো, তবে বাড়ি থেকে তা ঠাউর করা খুব মুশকিল হতো। গেটের সামনেই একটা বাদাম গাছ, বাড়ির পিছনের দিকে খিড়কির দরজা, একটু ছোট আকারেই। খিড়কির দরজা দিয়ে বাইরে গেলে একটা ছোট পুকুর, পথের দুধারে লম্বা তাল গাছের একটানা সারি, সেটার কোল ঘেঁষে গোলাপ গাছের সারি, ফুলে ফুলে ছয়লাভ, সুবাসে মৌ মৌ। অন্যদিকে যে কত রকমের চেনা অচেনা গাছ, তার সংখ্যা করে কে। সেই পথ দিয়ে বরাবর গেলেই বাগানের শেষ প্রান্তে বাইরে যাবার আর একটা দরজা, সেটা পার হলেই রাস্তায় নামা যায়। সেটাই সদর রাস্তা, তবে খুব একটা চওড়া রাস্তা যা তা বলা চলে না। রাস্তাটার অপর পারে একটা ছোট্ট নহর, যাকে বলে খাল, আর তারপরেই ধূধুর প্রান্তর মাঠ, লোকে বলে ভূতে পাওয়া মাঠ। বাড়ির প্রথম মহল পার হয়ে মাঝের মহলে যেতে গেলে একটা মস্ত উঠোন পার হয়ে যেতে হয়। উঠোনের ঠিক মাঝখানে একটা শিউলি ফুলের গাছ। শরৎকাল এলে ছোট মহলটা তার ফুলের সুবাসে মম করত। দ্বিতীয় মহল যেখানে শেষ হচ্ছে, সেই শেষের ঘরটা বেশ বড় আকারের। দরজা খুলে সেই ঘরে ঢুকলেই নজরে পড়বে বিশাল একটা পালঙ্ক, তাতে টান টান করে বিছানা পাতা। সেইখানেই বঙ্কিমচন্দ্রের জন্য রাতে শোয়ার ব্যবস্থা দেখে বেশ বড় আকারের একটা সেজবাতি নিয়ে এসে মুরলী ঘরে জ্বালিয়ে দিতেই গোটা ঘরটা আলোয় ঝলমল করে উঠল। তারপর মুরলী বঙ্কিমবাবুর জন্য রাখা আলবোলাটায় তামাক সেজে দিলে অতি যত্নে। মুরলী ঘর ছেড়ে যাবার আগে দরজার মুখে দাঁড়িয়ে তার বাবুকে বললে, তাহলে বাবু, আমরা আপনার পাশের ঘরেই থাকি। রাত বিরেতে যদি আপনার দরকার পড়ে একবার ডাকলেই আমরা ছুটে আসতে পারি তাইলে। শুনে বঙ্কিমবাবু বললেন, না না রে, তার দরকার নেই। প্রথম মহলে যে ঘরটায় আমি এসে প্রথম বসেছিলাম, তোরা সেই বৈঠকখানা ঘরটাতেই গিয়ে শুয়ে পড়। এই উঠোনটা পার হলেই তো সেই ঘরটা। একটা কাজ করবি তোরা, একটু সজাগ হয়ে ঘুমোস, যেন দরকার পড়লে এক ডাকেই তোদের সাড়া পাই। যে আগে। এই বলে মুরলী দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। যাবার সময় বলে গেল, বাবু, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন, চোর ছ্যাঁচরদের তো বিশ্বাস নেই। মুরলী চলে যেতে বঙ্কিমচন্দ্র বিছানা থেকে উঠে এসে ভিতর থেকে খিল এঁটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলেন। যাতায়াত আর কাজের চাপে শরীর ক্লান্ত ছিল। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমের সমুদ্রে ডুবে গেলেন। ঘুমটা বেশ জমে উঠেছে। এমন সময় আচমকা ঘুম ভেঙে গেল। দরজার বাইরে কে যেন সমানে আঘাত করে চলেছে। ঘুম ভাঙল সেই বিকট আওয়াজে। সমস্ত মুখ চোখ বিরক্তিতে ছেয়ে গেল। তবে কি মুরলী কোনো দরকারে ঘুরিয়ে এসে তাকে ডাকছে? হয়তো প্রথমে আস্তে আস্তে দরজায় ঘা দিয়েছিল, সাড়া না পেয়ে ভয় পেয়ে এমনি করে জোরে জোরে ধাক্কা মারছে। কিন্তু রাগে তার শরীর জ্বলছে এই অসময়ে ঘুম ভাঙানোর জন্য। গজগজ করে মুরলীর পাপান্ত করতে করতে দরজার খিল খুলে দরজা হাট করে খুলে দিলেন। ভিতরে সে যে মৃদু আলো একটা আলো ছায়ার আবহাওয়া সৃষ্টি করেছে। ঘুম চোখে দৃষ্টিও খানিকটা আবিল, কিন্তু মুরলী তো দরজায় নেই। কে তবে এত রাতে দরজায় এমন করে ধাক্কা মারছিল? সেজবাতিটা উস্কে দিয়ে ঘরের বাইরে এসে চারিদিক খুঁজলেন, কাউকে দেখতে পেলেন না। কেবল একটা বড় আকারের কুকুর সন্দেহজনক চাউনি দিতে দিতে ঘরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। কেমন যেন একটা খুঁতখুঁতুনি নিয়ে সারা মনটা বিষিয়ে গেল। আবার ঘরের মধ্যে ঢুকে সেজবাতিটা কমিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লেন। কিন্তু দু চোখের পাতা এক করতে পারলেন না। কেবলই বারবার মনে হতে লাগলো, এত রাতে এত জোরে জোরে দরজায় আওয়াজ হলো কেন? কেই ধাক্কা দিলে? কোথায় গেলই বা সে? আবার মনকে প্রবোধ দিলেন, হয়তো পাশের বাড়িতে বা ঘরে কেউ ধাক্কা দিয়েছে। নিশুতি রাত তো, তাই অল্প আওয়াজটাই এত বড় হয়ে উঠছিল। রাতে দূরের শব্দও বড় কাছের বলে মনে হয়, তাই হয়তো ঘুমের চটকা ভেঙে গিয়েছিল। এই সমস্ত ভেবে পাশ ফিরে তিনি ঘুমোবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। চোখের পাতা দুটিতে মিলন হচ্ছে হবে এমন সময় আবার সেই বিভৎস আওয়াজ দরজার কবাটে। কে যেন প্রবল আক্রোশে দরজার পাল্লা দুটো ভেঙে চুরমার করে দিতে চাইছে। আবার তিনি বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন,
এবার রাগের সঙ্গে একটা সন্দেহের আঁচও মিশে গেল। আবার এও মনে হলো যে বড় কুকুরটাকে তিনি দেখেছিলেন সেটাই হয়তো খাবার লোভে এসে ধাক্কা দিচ্ছে। দোনামোনা করতে করতে দরজাটা খুলেই দিলেন বঙ্কিমবাবু। কিন্তু কুকুর কই? মানুষও তো কেউ নেই। দরজা খোলা মাত্রই তিনি যেন কাউকে ছুটে পালিয়ে যেতে দেখলেন বলে মনে হলো, কিন্তু কাউকে তো দেখতে পেলেন না। 7-5 ভাবতে ভাবতে বঙ্কিমবাবু আবার বিছানায় এসে শুয়ে পড়লেন। শুয়ে আর ঘুম এলো না। তবে কি চোর ডাকাতেরা এই খেলাটা খেলছে? অনেক হয়েছে, এবার ধাক্কা দিলেও তিনি আর দরজা খুলবেন না। যদি দরজা খুলতেই হয়, নিজের প্যাটরাটা খুলে একটা ভোজালি বের করে হাতে নিলেন। মফস্বলে কোথাও যেতে হলে এই চাকুটা তিনি সঙ্গে রাখতেন বরাবর। ঠিক এই সময়ই আবার দরজায় আওয়াজ। আশ্চর্য, এবারে তো দরজা ভেঙে ফেলার আওয়াজ নয়, কি যেন আলতো করে টোকা দিচ্ছে দরজার কপাটে। রহস্য তো মন্দ নয় দেখছি। বঙ্কিমচন্দ্র মনে মনে ভাবলেন, এই নাটকটা কি সারা রাত ধরেই চলবে নাকি? দেখা যাক কি ব্যাপার। এই বলে দরজা খুলে দিলেন এক হাতে, আর অন্য হাতে ধরে রইলেন ধারালো ছোড়াখানা। দরজা খুলে দিতেই তার চক্ষু ছানা ভরা দেখলেন তার সামনে অদূরে দাঁড়িয়ে একটি ছোটোখাটো গড়নের সুন্দরী যুবতী। তাকে দেখে মেয়েটি প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে 3য় মহলের দিকে চলে গেল। এবার বঙ্কিমচন্দ্র খুব ধন্দে পড়ে গেলেন। কুকুর টুকুর এমনকি চোর ডাকাত পর্যন্ত চলতে পারে, কিন্তু এই রাত দুপুরে যুবতী মেয়ে, তার উপরে সুন্দরী। যেটুকু দেখেছেন তাতে তার মনে হয়েছে মেয়েটি নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে। তবে কি এই মহিলা জমিদার বাবুর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে আছে? মেয়েটি কি কলঙ্কিনী? আজ এই ঘরে অন্য পুরুষ দেখে অমন করে ছুটে পালিয়ে গেল। হয়তো পালিয়ে গিয়ে দূরে আড়াল থেকে সে বঙ্কিমচন্দ্রকে লক্ষ্য করছে। কিন্তু না, শেষটা তো দেখতেই হবে। এই ভেবে তিনি ছোড়া হাতে মেয়েটি যেই দিকে পালিয়ে গেছে সেই 3য় মহলের দিকে এগিয়ে গেলেন। দেখলেন মেয়েটি সেই মহলের বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বঙ্কিমকে দেখে তিনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। বঙ্কিমবাবু আরও একটু এগিয়ে গেলে মেয়েটি সরাসরি প্রশ্ন করে বসলেন, মশাই আপনি কে? কেন আপনি এই গভীর রাতে আমার পিছনে পিছনে আসছেন? আপনার উদ্দেশ্যই বা কি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, ঠিক কথা যে তুমি আমার কোনো ক্ষতি করনি। আসলে আমার কোনো ক্ষতি করার কোনো শক্তিই তোমার নেই। তুমি একটি মেয়ে, তুমি আমার কি ক্ষতি করতে পারো? তাহলে আপনি আমার পিছন ছাড়ছেন না কেন? কি মতলব কি আপনার? ঠিক আছে, আপনি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত লোক। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি বঙ্কিমবাবু। কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? সে যাগে, তুমি এত রাতে এসে আমার দরজায় ধাক্কা মারছিলেই বা কেন? আর কেনই বা এই জনমানবহীন বাগান বাড়িতে এসেছো এই গভীর নিশীথে? দেখো, আমি হলাম হাকিম। তোমাকে যখন পেয়েছি তখন এমনি এমনি তো ছেড়ে দেবো না, তোমাকে আমি গ্রেপ্তার করব। তবে শুনুন বঙ্কিমবাবু, আমার নাম বিরহ। আমি এই গ্রামের জমিদার বাবুর মেজ ছেলের স্ত্রী। প্রত্যেক রাতে আমি এখানে আসি। যে ঘরে আপনি শুয়েছিলেন সেই ঘর প্রতি রাতেই ফাঁকা থাকে। কেউ এখানে শোয় না, থাকে না। ওই যে পাতা বিছানা, প্রতি রাতে ওই বিছানায় আমি এসে শুই। কেন আসি, কি মতলবে আসি, সেসব কথা আমি আপনাকে বলতে পারবো না, বলতে চাইও না। আপনি চেষ্টা করলেও তা জানতে পারবেন না। আপনি ভদ্র মানুষ, লেখাপড়া জানা মানুষ, লেখক মানুষ। আপনাকে একটা কথা বলছি, আপনি আমার পিছনে পিছনে আসবেন না। রাত শেষ হয়ে আসছে, আমারও চলে যাওয়ার সময় হয়েছে। আমি এখন কোথায় যাব তাও ঠিক করিনি। না না, তোমাকে আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। আমার হাত থেকে তোমার আজ নিস্তার নেই। তোমাকে আমি গ্রেপ্তার করব। তারপর সকাল হলে জমিদার বাবুর মেজ ছেলের সঙ্গে দেখা করে তার কাছে তোমাকে জিম্মা করে দিয়ে তবে আমি নিশ্চিন্ত হব। কেন আপনি মিছিমিছি আমাকে ধরে রাখবার চেষ্টা করছেন? আপনি হাজার চেষ্টা করলেও আমাকে ধরে রাখতে পারবেন না। বঙ্কিমচন্দ্র এমনিতে ছিলেন অহংকারী মানুষ।
স্ত্রীলোকটির এহেন চ্যালেঞ্জ শুনে রাগে তার গা পিত্তি জ্বলতে লাগলো। মহিলার গায়ে হাত দেওয়া উচিত নয় জেনেও তিনি তাকে ধরবার জন্য হাত এগিয়ে দিলেন, অন্য হাতে ধারালো ছুরি। কিন্তু কি আশ্চর্য, বঙ্কিমচন্দ্রের হাত স্ত্রীলোকটিকে ধরবার বদলে দেওয়ালে গিয়ে প্রচণ্ড ধাক্কা খেল। তিনি ব্যথা পেলেন, আর তাই দেখে বধূটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শুনে বঙ্কিমবাবুর মতন সাহসী মানুষের বুক থরথরিয়ে কেঁপে উঠল। বধূটি সেই বুক কাঁপানো হাসি হাসতে হাসতে বঙ্কিমবাবুর পিছনে গিয়ে দাঁড়ালেন। অমনি এক পাক ঘুরে তিনি মেয়েটিকে আবার ধরতে গেলেন। তখন মহিলাটি আবার হেসে দৌড়ে পালাতে লাগলেন। বঙ্কিমবাবু তার পিছনে পিছনে দৌড়ে পুকুর ছাড়িয়ে তাল গাছের সারির মাঝখান দিয়ে একেবারে সদর রাস্তায় গিয়ে পড়লেন। সেই বাদাম গাছটার একেবারে কাছে দেখলেন গাছের নিচে তার পালকিটি রয়েছে, তাতে একজন বেহারাও শুয়ে ঘুমাচ্ছে। বাদাম গাছের পাশেই একটা চাঁপা ফুলের গাছ। শেষ রাতের বাতাসে চাঁপা গাছটা এদিক ওদিক দুলছে, কিন্তু এত বেশি করে দুলছে কেন? খুব অস্বাভাবিক লাগলো। আর কোনো গাছ তো দুলছে না। এবার বঙ্কিমের মনে একটু ভয় জাগলো। মেয়েটা তো দৌড়তে দৌড়তে এসে চাঁপা গাছটার পাশেই দাঁড়ালো, তারপরে কপুরের মতো উবে গেল। তবে কি তিনি কোনো ছায়া মূর্তিকে অনুসরণ করছিলেন? এই ভেবে তিনি পালকির বেহারাদের ডেকে জাগালেন। ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই তাঁর হলো না। হাঁকাহাঁকিতে খানসামা মুরলী এবং অন্যান্য লোকজনেরাও ছুটে এলো। তখন রাত 4টে। বাগানবাড়ির কাউকে না জানিয়ে ভোর রাতে রওনা দিয়ে কাঁথি ফিরে এলেন সকাল 8টা নাগাদ। এমনি করে 4-5 দিন কেটে গেল। কাউকে কিছু বলতেও পারেন না, পাছে তাকে সবাই ভীতু ভেবে বসে। কিন্তু সর্বদাই ভাবেন যে ব্যাপারটা ঘটে গেল সেটা আসলে কি। কদিন পরে সেই জমিদারবাবুর এক গোমস্তা কাজের কারণে বঙ্কিমচন্দ্রের কাছে এসে হাজির হলেন। এটা ওটা সেটা করার ফাঁকে বঙ্কিমবাবুর মতো গম্ভীর প্রকৃতির মানুষও গোমস্তাকে জিজ্ঞাসা করেই ফেললেন, আচ্ছা, তোমাদের ওই জমিদার বাবুর মেজেও ছেলের বউটি কেমন? স্বভাব চরিত্রই বা কেমন? আগে বাবু সেই বউটি খুবই সুন্দরী আর শান্ত প্রকৃতির ছিলেন। ছিলেন কেন? তিনি এখনো তো আছেন, আমি তাকে দেখে এসেছি। হ্যাঁ, কি বললেন? দেখে এসেছেন আপনি? দুঃখের কথা, আপনাকে আর কি বলবো। যে বাড়িতে আপনি ছিলেন সেই বাড়িতে একবার মেজ বৌমাকে নিয়ে মেজবাবু কদিন বাস করতে গেছিলেন। একদিন কি জানি কি কারণে ওই বাগানের ভিতরের পুকুরে স্নান করতে গিয়ে বউটি জলে ডুবে মারা যায়। এইবারে বঙ্কিমের কাছে সব স্পষ্ট হয়ে গেল। তিনি যে একটা হানা বাড়িতে রাত কাটাতে গেছিলেন তা বুঝতে পারলেন। তাই গোমস্তাকে বললেন, বাপু হে, ফিরে গিয়ে মেজবাবুকে বলো বউটির একটি গতি করতে, গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসতে। বউটি এখনো ওই ঘরটি মায়া ছাড়তে পারেনি। আর মনে মনে ভাবলেন ভূতের হাত থেকে তিনি খুব বেঁচে গেছেন। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম সুন্দরী পেতনির পাল্লায় বঙ্কিমচন্দ্র, রচনা বারিদ বরণ ঘোষ। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।